মাঠের মাটিগুলো শুকিয়ে যেন পাথর হয়ে গেছে। ও মা, কত বড় তরমুজ! কাল সকালেই খবর পাবে তরমুজ দাও। এই তরমুজের গা থেকে এমন আলো বের হচ্ছে। অনেকক্ষণ সহ্য করেছি তোর এসব কথা। তোমার জমিতে সারা বছর তরমুজ ফলবে। আহা, লাল টকটকে তরমুজের শরবত। কি গো, এখানে দাঁড়িয়ে রইলে যে? মাছ ধরতে যাবে না? আমার এই মরা জমির দিকে তাকালে কষ্টে বুকটা ফেটে যায় কবিতা। মাঠের মাটিগুলো শুকিয়ে যেন পাথর হয়ে গেছে। সবার জমিতে কত সুন্দর ফসল, অথচ আমার জমি অভিশপ্ত। মন খারাপ করে কি হবে গো? ঘরে এক মুঠো চালও নেই, মালাটা কাল রাত থেকে না খেয়ে আছে। এসব দেখে আর কষ্টটা বাড়িও না। ওই যে মালাও চলে এসেছে। মা, মিলির সাথে খেলতে গিয়েছিলাম, বাড়ি চলো, অনেক খিদে পেয়েছে যে। বাবা, আমাদের এই মরা জমির দিকে তাকিয়ে কি করছো? এখানে তো কোনো ফসলই হয় না। এই এক টুকরো জমি তো আছে, তাই চেয়ে দেখি। জমি থাকা সত্ত্বেও এখানে কিছু চাষ করতে পারি না। থাক না, মেয়ের সামনে আর এসব বলার দরকার নেই। তুমি বরং নদী থেকে ঘুরে আসো, যদি কিছু মাছ পাও। তাই যাই, তুমি মালাকে নিয়ে বাড়ি যাও। তাড়াতাড়ি এসো বাবা, আর আমার জন্যে বড় দেখি একটা মাছ ধরে আনবে কিন্তু। কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আমার বেলাও তাই হয়েছে, একটা পুঁটি মাছেরও দেখা নেই। কানাই হতাশ হয়ে চলেই যাচ্ছিল, তখন দেখে একটা পাথরে একটা বড় মাছের মতো লেজ নাড়াচ্ছে। দেখে মনে হচ্ছে কি যেন আটকে আছে। কানাই পানিতে নেমে সেখানে যায়। আরে, এ তো এক মৎস্যকন্যা। শুধু গল্পে শুনেছিলাম, আজ নিজের চোখে দেখতে পেলাম। কিন্তু তুমি এভাবে কাতরাচ্ছ কেন? কি হয়েছে তোমার? ওগো দয়ালু মানুষ, আমাকে একটু সাহায্য করো। আমি এই পাথরে আটকে পড়ে মারা যাচ্ছি। আমার হাত পা শুকিয়ে যাচ্ছে এই কড়া রোদে। পাথর থেকে আমায় মুক্ত করো হে মানুষ। ভয় পেও না মৎস্যকন্যা, আমি এখনই তোমাকে স্বচ্ছ নদীর জলে ভাসিয়ে দিচ্ছি। তুমি আবার তোমার রাজ্যে ফিরে যাও। এই নাও, তুমি এখন মুক্ত। তুমি খুব মহৎ মানুষ কানাই। নিজের এত কষ্ট থাকা সত্ত্বেও তুমি আমাকে জীবন দান করলে। আমি জানি তোমার জমি মরা, সেখানে ধুলো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তুমি সবই জানো, ঠিকই বলেছ। সেই মরা জমিতে হাহাকার ছাড়া আর কিছুই নেই আমাদের। কষ্ট ভুলতে নদীতে আসি মাছ ধরতে, কিন্তু তোমার বিপদ দেখে নিজেকে স্থির রাখতে পারলাম না। তোমার এই উপকারের প্রতিদান নিশ্চয়ই পাবে। এই নাও একটি উজ্জ্বল কালো জাদুর বীজ। এটি নিয়ে তোমার সেই মরা জমিতেই রোপণ করো। দেখবে অচিরেই তোমার দুঃখ ঘুচে যাবে। অপরাধ নিও না মৎস্যকন্যা, এই ছোট্ট বীজ থেকে কি আমার মরা জমিতে কোনো ফসল ফলবে? চারিদিকে যখন এক ফোঁটা জল নেই, তখন এই বীজ থেকে কিভাবে গাছ হয়ে উঠবে? বিশ্বাস হারিও না কানাই, কাল সকালেই তুমি এক অলৌকিক দৃশ্য দেখতে পাবে। মনে রেখো, এই বীজটি কেবল তোমার সেই মরা জমিতেই রোপণ করতে হবে, অন্য কোথাও না। তোমার অনেক দয়া মৎস্যকন্যা, আমি আজই এই বীজ মাটিতে পুঁতে দেব। তোমার কথা যদি সত্যি হয়, তবে আমার মরা কপালে হয়তো এই বীজের গুণেই আবার নতুন করে ফিরে আসবে। মৎস্যকন্যার সেই উজ্জ্বল বীজটি উপহার পেয়ে কানাই চলে আসে তার সেই মরা জমিতে। হে উজ্জ্বল বীজ, জানি না তুই ফল না সবজি, যাই হোস না কেন, আমার মরা জমিটা ভরিয়ে দিস। সকলের মতো আমার জন্য গর্ব হয় এই জমি নিয়ে। ও কানাইদা, এই মরা জমিতে একা একা কি করছো এই বিকেল বেলা? মাটিতে সোনা খুঁজছো নাকি গো? কিছুই তো ফলে না এ জমিতে। তোদের কথাতে যদি সোনায় ফলে, তাই সোনার বীজই লাগাচ্ছি রে পচা। কি আমার কথা আমাকে ফিরিয়ে দিল? ফলাও সোনায় ফলাও, তা সোনা হলে একটু ভাগ দিও।
আর কত পাগল যে দেখবো, দূর চাই। আরে ও বৌদি, কানাইদা কোথায়? কি কাণ্ড ঘটেছে? কানাইদার মরা জমিতে দেখবে চলো। কি হয়েছে রে মহেশ? দাঁড়া, তোর কানাইদাকে ডাক দি। ও গো, শুনছো? তোমার মরা জমিতে নাকি কি অলৌকিক কিছু ঘটেছে, বাইরে এসো। কিরে মহেশ, এই সাত সকালে এমন হাঁপাচ্ছিস কেন রে? তোমার মরা জমিতে দেখে এলাম বিশাল বিশাল তরমুজ ধরে ভরে গেছে। আমি জানতাম এমন কিছু হবে। চলো গো কবিতা, মালাকে নিয়ে চলো, দেখবে আমার সেই মরা জমিতে সোনার তরমুজ কেমন হয়েছে। কি দেখছি আমি, এক রাতেই এত বড় তরমুজ ফুলেছে আমার এই মরা জমিতে। এর গা থেকে তো চাঁদের মতো আলো বেরোচ্ছে। মৎস্যকন্যার কথা তবে সত্যিই ফলে গেল। ও মা, কত বড় তরমুজ! আমি তো জীবনেও এত বড় কিছু দেখিনি বাবা। মা দেখো, তরমুজটা কেমন উজ্জ্বল রঙের। আমার তো এখনই এটা খেতে ইচ্ছে করছে। আরে সবাই দেখো, কানাইয়ের মরা জমিতে কেমন জাদু তরমুজ ফলেছে। গতকালও তো এখানে শুধু শুকনো মাটি ছিল, এক রাতে এমন অলৌকিক কিছু হওয়া অসম্ভব। এ কি কাণ্ড গো কানাইদা, সত্যি সত্যি দেখছি তোমার মরা জমিতে সোনা ফলেছে। কাল তবে তুমি মিথ্যে বলনি গো। এই তরমুজ শুধু আমার নয়, এটাই গ্রামের সবার কষ্টের অবসান ঘটাবে। আমি ভাবতেই পারছি না এই শুকনো মাটি থেকে এমন বিশাল বিশাল তরমুজ জন্মাবে। ভাগ্য বদলাতে সময় লাগে না। কাল যে আমরা না খেয়েছিলাম, আজ আমাদের ঘরে আনন্দ। চলো আমরা সবাই মিলে এই আনন্দ ভাগ করে নিই। জাদুর ফল আমাদের গ্রামে হাসি ফুটিয়েছে। হ্যাঁ বাবা, গ্রামের সবাইকে এই খুশিতে এই জাদুর তরমুজ খাওয়াবে, কেমন? দেখলে হরিদা, কানাইদার কপাল কেমন করে খুলে গেল। আমার বাবার সম্পত্তি ও ভোগ করবে, আর আমি বসে বসে আঙুল চুষবো? এটা হতে পারে না। সৎ ভাই বলে কি পার পেয়ে যাবে নাকি? শান্ত মিনু, কানাইয়ের ওই জাদু তরমুজ যদি আমরা হাতিয়ে নিতে পারি তবে কেল্লা ফতে। শহরে নিয়ে ওটা বেচতে পারলে আমাদের 7 পুরুষ এখানে বসে বসে খাবে। হ্যাঁ, কিন্তু ওটা তো কানাইয়ের জমিতে হয়েছে, গ্রামবাসী ওর পক্ষে। সহজে তো ওটা আমাদের দেবে না। কিছু একটা বুদ্ধি তো বের করতেই হবে। বুদ্ধির অভাব নেই আমার মাথায়। আমরা মাঝরাতে ওটা চুরির ব্যবস্থা করব। মদন চোরকে খবর পাঠিয়েছি, ও কাজটা সারলেই কানাই সকালে উঠে শুধু ফাঁকা জমি দেখবে। হ্যাঁ, এটাই সেরা উপায়। মদন চোর হাত সাফাইতে ওস্তাদ, ও ঠিকই নিয়ে আসবে। ওটা চুরি হলে কানাইদা আবার সেই আগের মতো হয়ে পড়বে। তখন জমিটাও হাতিয়ে নেওয়া সহজ হবে। তুমি শুধু টাকার কিছু টাকা পুডলি করে রেখো মিনু, কাল সকালেই খবর পাবে তরমুজও দাও, জমিও পাবে, আবার জাদু তরমুজও হবে আমাদের। আমি এখন আসি, আর তোমার স্বামী আসার আবার সময় হয়ে গেছে। ও তো আজ কোথাও যায়নি, ঘরে ঘুমোচ্ছে। কাম সেরেছে, যোগু যদি সব শুনে ফেলে তখন। আরে না, আমি দেখেছি ও ঘুমোচ্ছে। তুমি এখন যাও গো হরিদা। আর তুমি ঘুম থেকে কখন উঠলে? একবার তো ডাকও দিতে পারতে। এই তোমাদের কুবুদ্ধিতে ঘুম কেমন করে হয় মিনু? কতবার বলেছি, ওরা গরিব মানুষ। তোমার কথাতে অনেকবার তাদের সাথে ঝগড়া করেছি, আর শেষমেশ সৃষ্টিকর্তা আশীর্বাদ করেছেন তাদের, আর তোমরা সর্বশান্ত করতে চাচ্ছ। কানাই না তোমার ভাই? ভাই, কিন্তু সৎ ভাই। আমিও সেখানে জমির ভাগ পাবো। তুমি তো কানাই দেখো মরা জমি দিয়ে ভালো জমি নিজের নামে করে নিয়েছো, তা এখন আবার মরা জমির দিকে আঙুল তুলছো। সেই মিনু, যে যাই বলুক, সেই সোনার তরমুজ খেতে আমার করেই নেব।
এই আজব তো, এই তরমুজের গা থেকে এমন আলো বের হচ্ছে যে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এত বড় জিনিস আমি একা বইব কি করে? কিন্তু এটা নিতে পারলেই সারা জীবনের ছুটি। এই মদন, কথা বলিস না, তাড়াতাড়ি ওটা তুলে নিয়ে পালা। গ্রামের লোক জেগে ওঠার আগেই আমাদের এখান থেকে সম্পদ দিতে হবে। জলদি কর। তুমি তো বলেই পার পাও, কাজ তো আমায় করতে হয়। মদন যেই না তরমুজে হাত লাগাতে যায়, অমনি এক বৈদ্যুতিক ঝলক তার গায়ে ঝটকা মেরে দূরে ফেলে দেয়। ওরে বাবা, এই তরমুজটা ছুতেই তো আমার সারা শরীরে কেমন ঝিলিক দিয়ে উঠলো। মনে হচ্ছে এর ভিতরে বিজলি লুকোনো আছে। আমার হাতটা তো একদম অবশ হয়ে গেল। ও হরিদা! দূর বোকা, ওটা মনের ভুল, ভয় পাচ্ছিস কেন? শক্ত করে ধর, ওটা বস্তায় ভর। এত বড় সুযোগ হাতছাড়া করিস না, এটা সোনার খনি হতে পারে আমাদের জন্য। না গো হরিদা, এই ফল সাধারণ কিছু না, এটার গায়ে হাত দিলেই শখ লাগছে। ঝটকা তো তুমি খাওনি, বুঝবে কি? আমার খুব ভয় করছে, আমি আর এখানে থাকবো না। আরে থাম মদন, পালিয়ে যাস না। ইস, মদ না তো ভয় একেবারে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে। এখন কি হবে? জাদুর ফলের তেজ তো দেখছি মানুষের সাধ্যের বাইরে। আমি আর হাত দিয়ে মরি না, আমিও পালাই। লোকটাকে কত করে বলি রাতের কাজ ছেড়ে দাও, কে শোনে কার কথা? মানুষের পিটুনি কে ঘরে এসে কাতরাবে? কেন যে বাপ মায়ের কাছে তুলে দিল আমার? কাঁদিস না রে বউ, আজ মানুষের হাতে মার খাইনি। কানাইদার ওই জাদু তরমুজ চুরি করতে গিয়েছিলাম, হরিদার কথাতে বিদ্যুতের ঝলকে আমার হাত পা সব অবশ করে দিয়েছে। ওরে বাবা রে বাবা! মদন রে, কেমন আছিস? তোর তো আবার কিছু হয়ে যায়নি? হ্যাঁ, হরিদা এসেছেন। ও বউ, বসতে দে হরিদাকে। কাকে বসার কথা বলছো তুমি? যে আমার স্বামীকে রাতের অন্ধকারে ডেকে নিয়ে বিপদে ফেলে, অন্যের জমিতে চুরি করতে পাঠায়, তাকে? আসতে বলো, বউ মানুষ জড়ো হয়ে যাবে যে। শুনুক সবাই, এসব ধূর্ত মানুষের জন্য আজ আমাদের কপালের দুর্গতি। আমাদের সোনার গ্রামে এই হচ্ছে, তবে এসব মোড়ল মশাইকে জানাতে হবে বড় কিছু ঘটার আগেই। কানাই ভাই, আমি শহরের সবচেয়ে বড় ফল বিক্রেতা। এই তরমুজটা আমায় দিয়ে দাও। এর জন্য আমি তোমাকে অন্যের থেকে অনেক বেশি লাভে টাকা দেব, যাতে তুমি নতুন বাড়িও বানাতে পারবে। এ তো অনেক টাকা, আমি জীবনেও দেখিনি দাদা। আমার অভাবের দিনে এই টাকাগুলো পেলে সত্যিই পরিবারের খুব উপকার হতো। না বাবা, এই তরমুজ আমরা বিক্রি করব না। তোমার মনে নেই, এটা মৎস্যকন্যার দেওয়া উপহার। আমাদের গ্রামে অনেকেই এখন অভাবগ্রস্ত আছে, তাদের সাহায্য করা কি আমার প্রয়োজন না? এই খুকি, তুমি অবুঝ। এই এত টাকা পেলে তোমরা সারা জীবন রাজকীয় হালে থাকতে পারবে। এই গ্রামের সবাইকে তো সাধারণ তরমুজ খাওয়ানো যায়। এই জাদুর ফল কেন নষ্ট করবে? টাকার চেয়ে মানুষের ভালোবাসা বড় কাকু। বাবাই তো শিখিয়েছে বিপদে পাশে দাঁড়াতে। এই তরমুজের সুগন্ধ যেমন সবাইকে আনন্দ দিচ্ছে, এর স্বাদও সবার পাওয়া উচিত। মালা ঠিকই বলেছে গো, আমাদের শুধু নিজেদের কথা ভাবলে চলবে না। পুরো গ্রাম দুর্ভিক্ষের কবলে, এই জাদুর ফল হয়তো সবার পেট ভরানোর জন্যই এসেছে। গণেশদা, ক্ষমা করবেন, আমার মেয়ের ইচ্ছে আমার কাছে সব। আমি এই তরমুজ বিক্রি করব না, পুরো গ্রামের জন্যই সোনার তরমুজ বরাদ্দ করে রাখা আমার। তোমরা সত্যি খুব দয়ালু। এমন ত্যাগের কথা আমি এর আগে কখনো শুনিনি। টাকার চেয়ে বড় তোমাদের মন। আমি হার মানলাম তোমাদের এই মহানুভবতার কাছে। যদি কখনো প্রয়োজন পড়ে আমায় জানিও, আমি আসি তবে। এই সবই তো শুনলেন মোড়ল মশাই, এতদিন চুরি টুরি কম হতো, এই হরির কুবুদ্ধিতে মদনা আবারও চুরি করা শুরু করে দিয়েছে। আমি কিছু করিনি হুজুর, সবই হরিদা আমায় শিখিয়ে দিয়েছিল। বিচারের আগে আমার কিছু কথা শুনতে হবে মোড়ল মশাই। কানাই নিশ্চয়ই কোনো কালো জাদু শিখেছে, নইলে এক রাতে মরা জমি তেমন দানবীয় ফল পড়লো কিভাবে? ও অন্যের জমির পুষ্টি চুরি করেছে, এখন চারিদিকে ফসল কম হয়, কানাইয়ের জমিতে বেশি হয় কি করে? একদম ঠিক কথা হুজুর, আমি নিজের চোখে দেখেছি। ও রাতে মাঠে বসে
মন্ত্র জপছিল। ওর জাদুর কারণে আমাদের জমিগুলো আরো বেশি শুকিয়ে যাচ্ছে। ও গ্রামটার ক্ষতি করছে। মিনু, তুই আমার বোন হয়ে মিথ্যে কথাটা বলতে পারলি? এসব বিশ্বাস করবেন না মোড়ল মশাই। ও কানাই, আগে বল তুই কি সত্যিই জাদু করছিস? যদি তাই করে থাকিস তবে এই অদ্ভুত কাজের জন্য সেই তরমুজ নষ্ট করে ফেলা উচিত। মোড়ল মশাই, আমি গরিব মানুষ, জাদুবিদ্যা আমি কোথায় শিখব? এটা কেবল সৃষ্টিকর্তার আশীর্বাদ আর এক দয়ালু মৎস্যকন্যার দয়া। আমি কোনো অনিয়ম করিনি। মৎস্যকন্যার গল্প দিচ্ছে দেখেছো মিনু? কত বড় ধূর্ত তোমার ভাই। মোড়ল মশাই, ওই তরমুজ এখনই আমাদের জিম্মায় দিন, নইলে গ্রামে করে মহামারী দেখা দিতে পারে। মিথ্যে কথা। হরি কাকা কাল রাতে লোক পাঠিয়ে তরমুজ চুরি করতে চেয়েছিল। এটা গ্রামের সবাই জানে। চোর তো ছ্যাঁকা খেয়ে পালালো, আর এখন আমাদের ওপরে দোষ চাপাচ্ছে শুধু হিংসা থেকে। থামো সবাই, সত্য মিথ্যা প্রমাণ হবে যখন আমি নিজেই তরমুজ দেখব। যদি কানাই নির্দোষ হয় তবে সে পুরস্কৃত হবে, আর মিথ্যা বললে কড়া শাস্তি পেতে হবে। চলুন মোড়ল মশাই, গেলেই দেখতে পাবেন ওই তরমুজ থেকে কেমন শয়তানি আলো বেরোচ্ছে। ওটা আমাদের গ্রামকে একেবারে ধ্বংস করে দেবে। দয়া করে একটা ব্যবস্থা নিন তাড়াতাড়ি। সকলেই মোড়ল মশাইকে নিয়ে কানাইয়ের সেই তরমুজ খেতে যায়। গিয়ে দেখে সত্যি অনেক তরমুজের মাঝে একটা তরমুজ সোনার মতো চকচক করছে আর আলো ছড়াচ্ছে। দেখেছেন দেখেছেন মোড়ল মশাই, আমি বলেছিলাম না কানাই জাদুবিদ্যার মাধ্যমে এসব করেছে। দেখেন দেখেন কিভাবে তরমুজ থেকে আলো আসছে। আর কোনো কথা হবে না, এখন তরমুজটি কাটা হোক, তবে বোঝাই যাবে ভেতরে কি আছে। যদি কোনো অনিষ্ট বের হয় তবে কানাই তোকে আজই কঠিন শাস্তি পেতে হবে। মোড়ল মশাই, আপনি তো জানেন না এই তরমুজটা আমি আমার গ্রামের মানুষদের জন্যই রেখে দিয়েছিলাম। মোড়লের কথা মতো কানাই তরমুজটি কাঁচি দিয়ে দুভাগ করে। এর ভেতর থেকে শত শত সোনা আর মুক্তো ঝরে পড়তে থাকে। সকলেই এই অলৌকিক দৃশ্য তাকিয়ে দেখতে থাকে। এ কি অলৌকিক কাণ্ড! তরমুজের ভেতরে লাল শস্যের বদলে থরে থরে সোনার মুক্তো বের হচ্ছে। সারা মাঠ যেন মোহরের আলোয় ঝলমল করছে। সাবধান, এ সম্পদ শুধু তারাই স্পর্শ করতে পারবে যারা কেবল সৎ আর দয়ালু। পাপী আর লোভীদের জন্য এ সম্পদ এটি দুঃখের কারণ হবে। ও মা, একে এসেছেন আমাদের নীতি কথা শোনাতে। ওসব কথা রাখো বুড়ি, এসব মোহরের ভাগ পেলে আমি পাবো, কারণ কানাই আমার ভাই আর এই জমির ভাগিদার আমিও একজন। ঠিক বলেছো মিনু, আমিও তোমার পক্ষে আছি। এখান থেকে তুমিও ভাগ পাবে। কি বলেন মোড়ল মশাই? যতদূর জানি মিনুর ভাগের সম্পত্তি নিয়ে নিয়েছে, আর কানাইকে এই মরা জমি দিয়েছে। আজ সৃষ্টিকর্তার আশীর্বাদে তার মরা জমিতে এমন ফলন হয়েছে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না। আর তোরা এখানেও ষড়যন্ত্র করছিস। আপনি গ্রামের মোড়ল হয়ে এ কেমন বিচার করছেন? আপনার বিচার মানি না। পিসি, তুমি এমন হয়ে গেছো কেন? বুঝেছি, এই সামান্য ধনরত্নে তোমার মধ্যে লোভ নাড়া দিয়ে উঠেছে। চুপ কর পুচকে মেয়ে। কানাইদা, তুমি একা এই ধন ভোগ করতে পারবে না আমায় না দিয়ে। অনেকক্ষণ সহ্য করেছি তোর এসব কথা। লোভে তুই পাগল হয়ে গেছিস, আর যারা লোভে পাগল হয় তাদের শাস্তি বড় কঠিন। আমার কথা মিলিয়ে নিস। ওয়ে ভাই সব, তোমরা কি জানো কানার এই তরমুজ আসলে একটা অভিশাপ? আমি কাল রাতে এক সাধুর কাছে শুনেছি ওই ফল কাটলে গ্রামে বসন্ত রোগ ছড়িয়ে পড়বে। আর কানাই মোড়লের কথা মতো কেটে ফেলেছে, তাই গ্রামে বসন্ত আসতে আর বেশি দেরি নেই। আরে বলছো কি হরি ভাই? আমরা তো ভাবছিলাম ওটা মৎস্যকন্যার আশীর্বাদ। মালার মুখে তো শুনলাম ওটা নাকি গ্রামের সকলের জন্য। এখন তো ভয়ে করে গা শিরশির করছে। মৎস্যকন্যার আশীর্বাদ না ছাই, ওটা আসলে ডাইনিদের জাদুকরি ফল। তোমরা কি দেখোনি ওটা থেকে কেমন নীল আলো বের হয় আর কত রত্ন থাকে ওখানে? ওটা ছোঁয়া মানেই নিশ্চিত মৃত্যু। হায় হায়, কানাই তো ভালো মানুষ ছিল, আর সে কি তবে শয়তানের উপাসনা শুরু করলো?
আমার ছোট ছোট বাচ্চা আছে ঘরে, ওই বিষফল গ্রামে থাকলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। সেই জন্যই তো বলছি, চলো সবাই মিলে মোড়ল মশাইয়ের উপর চাপ সৃষ্টি করি। কানাই থেকে বলতে হবে ওই ফল আজই ধ্বংস করতে, আর সোনা দানা মাটিতে পুঁতে রাখতে হবে, নইলে আমরা ওকে গ্রাম ছাড়া করবো। ঠিক বলেছো, বিপদের আগে সাবধান হয় বুদ্ধিমানের কাজ। চলো সবাই লাঠি সোটা নিয়ে কানাইয়ের বাড়ির দিকে যাই, ওর জাদু বিদ্যা আমরা খতম করব। তোমরা যাও, আমি মিনুকে নিয়ে বাড়ি থেকে মশাল জ্বালিয়ে আনছি। আসো গো মিনুদি। হরিদা, তুমি আমায় ওদের সাথে না যেতে দিয়ে মাঠের পথে দিয়ে নিয়ে যাচ্ছ কেন? আরে ওরা কানাইকে নিয়ে ব্যস্ত থাকুক, আমি আর তুমি মিলে সেই কেটে রাখা তরমুজ থেকে এই সোনা ধনরত্নগুলো নিয়ে সম্পদ দিই। হায় রে হরিদা, তোমার মাথায় এমন সুবুদ্ধি জন্মাবে আমি তা ভাবতেও পারিনি। তাড়াতাড়ি চলো, আমার যে আর তর্স হয়েছে না। তারা দুজন মিলে কানাইয়ের সেই তরমুজ খেতে যায়, আর অন্যদিকে গ্রামবাসী সকলেই কানাইয়ের বাড়ি এসে কানাইকে ডাকতে থাকে। কানাই হাতে লণ্ঠন নিয়ে বের হয়ে আসে। তোমরা এই সন্ধেবেলায় আমার বাড়ি কি মনে করে? কানাই, আমরা আসল ঘটনা জানতে পেরেছি। তুমি কালো জাদু শিখেছো, সেই জাদুর জন্য আজ সোনার তরমুজ ফলাচ্ছ, যার কারণে আমাদের গ্রামে বসন্ত রোগ ছড়াবে। তোমরা ভুল করছো, আমরা অভাবী মানুষ, আমরা কেন এইসব করতে যাব? তোমাদের নিশ্চয়ই কেউ ভুল বলেছে। চুপ করো কবিতা। আচ্ছা, আপনারা এখন কি চাচ্ছেন আমার কাছে বলুন দেখি। এক্ষুনি আমাদের সাথে সেই অভিশপ্ত মরা জমিতে চলো, সেখানে গিয়ে নিজ হাতে সেই তরমুজ তোমায় পোড়াতে হবে। তোমরা বুঝলে না, সব ধনরত্নই তোমাদের জন্য ছিল। ঠিক আছে, তোমরা যা চাইছো তাই হবে। মামালা, ঘর থেকে মশালটা নিয়ে আয় তো। এসব কি করছো তুমি? আশীর্বাদকে আজ আগুনে পুড়ে ফেলবে। মা, তুমি আর বারণ করো না। বাবা যাদের জন্য এসব করলো তারাই তো চাইছে আশীর্বাদকে নেওয়ার জন্যে। চলো বাবা। ও হরিদা, কতক্ষণ ফেল ফেল করে চেয়ে থাকবে? তাড়াতাড়ি এসো, রত্নগুলো নিয়ে আসি। যত দেখে তত এর আলো যেন চোখ ধা দিয়ে দেয়। চলো চলো, নিয়ে বস্তায় কিছু ভরি। যা না, গিয়ে দেখ সেই ধনরত্ন তোদের কি অবস্থা করে। হরি আর মিনু লোভের বশে যেই ধনরত্নের মধ্যে হাত দেয়, বৈদ্যুতিক আলো এসে তাদের এক ঝটকায় নদীর পানিতে ফেলে দেয়। তারা ডুবতে ডুবতে বলে, ওরে বাবারে, মদনের মতো আমাদেরও জটকা দিয়ে একেবারে নদীর জলে ফেলে দিল। এই কে কোথায় আসো, আমাদের বাঁচাও। দুজনের একজনও যে সাঁতার জানি নে। ওরে মারে, আমার সোনার মোহরগুলো সব পচা গোবর হয়ে গেল এক নিমিষে। কেউ আমাদের এই জল থেকে উদ্ধার করো, ডুবে যাচ্ছি যে আমরা। ধিক্কার জানাই তোমাদের, তোমাদের লোভ আর পাপের কারণেই সোনা আজ মাটি হয়ে গেছে। কানাইয়ের ক্ষতি করতে চেয়েছিলে তোমরা, এখন নিজেদের কর্মফল নিজেরাই ভোগ করো পাপিষ্ঠরা। আর তোমরা সকলে ওদের কথা শুনে অন্ধ হয়ে গেছিলে, আজ তোমাদের প্রাপ্য জিনিস তোমরাই হারালে। আমাদের ক্ষমা করে দিন হুজুর, আমরা লোভে অন্ধ হয়ে কানাইটার উপর মিথ্যে অপবাদ দিয়েছিলাম। আমার খুব শিক্ষা হয়েছে। হ্যাঁ গো গ্রামবাসী, কানাইয়ের কোনো দোষ নেই। আমি আর মিনু মিলে ষড়যন্ত্র করে এইসব করেছি। ওরে বাবা, জলের নিচ থেকে কিসে যেন খুব কামড়াচ্ছে, আমাদের তুলুন। তোমরা দেখলে আমার কোনো দোষ ছিল না, বরং এই গায়ের দরিদ্র মানুষের উপকার করতে চেয়েছিলাম আমি। আজ সকলের অজানা ভুলের কারণে সব শেষ হয়ে গেল। আমরা বুঝতে পেরেছি কানাই, এদের জন্য কোনো ক্ষমা নেই। এরা থাকলে আমাদের গ্রামের বাতাসে বিষিয়ে যাবে একেবারে। এরা জলে ডুবেই মরুক। মিনু পিসি, তুমি যদি একটু ভালো হতে তবে এই সোনা দিয়ে আমরা কত সুখে থাকতাম। কিন্তু তোমরা অন্যের ভালো সহ্য করতে পারো না, তাই তোমাদের এই দশা হলো। বোন মিনু, আমি তোকে অনেক বুঝিয়েছি, কিন্তু তুই তো আমার কোনোদিন কোনো কথা কানে তুলিসনি। মোড়ল মশাইয়ের আদেশ আর গ্রামবাসীর বিচারই এখন তোদের শেষ গন্তব্য।
সে সময় হঠাৎ সেই বুড়িটা জলের নিচ থেকে উঠে এসে মৎস্যকন্যাতে রূপ নেয় আর তাদের ধরে জলের উপর তুলে দেয়। মাঝে মাঝে ভালো মানুষ হওয়ার জন্য পাপীদেরও সুযোগ দিতে হয় কানাই। আমি জানি এরা পুরো গ্রামকে বিষিয়ে তুলেছিল, কিন্তু এদের মৃত্যু এর সমাধান নয়। মৎস্যকন্যা, তুমি তবে বুড়িমার রূপে আমাদের সাথে থেকেছিলে এতদিন। আমি তো অনেক বুঝিয়েছি তাদের, কিন্তু উল্টে তারাই আমায় বাধ্য করেছিল এই তরমুজ আগুনে পোড়াতে। তবু আমার মনে কোনো হিংসা নেই তাদের জন্য। এই গ্রামে আমি অনেক বিচার করেছি, আজ তুমি বিচারক মা। তোমার বিচার আমরা মাথা পেতে নেব। হরি, যা, তুই এক্ষুনি কানাইয়ের পা ধরে ক্ষমা চা। আর মিনু, তুইও যা। যদি কানাই ক্ষমা না করে তবে তোদের আমিও ক্ষমা করব না। ভুল হয়ে গেছে কানাই, আর কোনোদিন এমন জঘন্য কাজ করব না, মনে কখনো লোভ আনবো না। হ্যাঁ কানাইদা, তুমি আমায় বাঁচাও ওই জলপরীর কাছ থেকে। তোমাদের জামাই কত বারণ করেছিল, তা সত্ত্বেও আমি এই ভুল পথে এসেছি। ওঠ তোরা, আমি আগেই ক্ষমা করে দিয়েছি। আজ থেকে মনে কখনো লোভ আনবি না। আর একটা কথা, মৎস্যকন্যা আমার আর এই সোনার তরমুজ চাই না। আমি চাই এই মরা জমি আবার উর্বর হোক। তাই হবে কানাই, তোমার জমিতে সারা বছর তরমুজ ফলবে। চোরেরা কখনো তা চুরি করতে পারবে না। তুমি এসব স্বল্প মূল্যে বিক্রি করবে। আমি আসি তবে, ভালো থেকো তোমরা। বাবা দেখো, আমাদের সারা গ্রাম এখন কেমন সবুজ আর সুন্দর হয়ে গেছে। এখন আর কারো ঘরে অভাব নেই, সবাই কত সুন্দরভাবে ফসল ফলাচ্ছে। আর আমাদের খেতে তো তরমুজের অভাব নেই। ওগো, তরমুজ বিক্রি করে তুমি সেচের ব্যবস্থা করলে, আর এটা দিয়ে পুরো গায়ের জমিতে জল দিচ্ছ। তাতেই গ্রাম বাঁচলো। আমাদের মরা জমিগুলো এখন সোনার ফসল দিচ্ছে। আমাদের জীবনটা পাল্টে গেল গো। সত্যি কবিতা, মানুষের সেবা করার মধ্যে যে আসল সুখ তা আমি আজ বুঝেছি। নিজে সুখে থাকার চেয়ে সবাইকে নিয়ে সুখে থাকার আনন্দই আলাদা। এটাই মৎস্যকন্যার আসল শিক্ষা। বাবা, আমি ভাবছি যা গরম পড়েছে, তরমুজের শরবতের দোকান দিলে কেমন হয়? আহা, লাল টকটকে তরমুজের শরবত। ছোট মাথায় বুদ্ধিটা কিন্তু বেশ রে মা। তুই তো দিতে পারবি না, আগে বড় হ। আর জানি তোর শরবত খেতে মন চাইছে। কবিতা, আজ মালাকে তরমুজের শরবত করে দিও। তুমি না আমার মনের কথাগুলো কেমন যেন বুঝে ফেলো। আমার বাবা বলে কথা তো।